ছি, তোর কি একটু লজ্জা করলো না? তোর জমাজ ভাই এখনো বউ আনতে পারলো না, আর তুই মা হতে যাচ্ছিস? ছ্যা ছ্যা ছ্যা, এসব অনাচার মেনে নেওয়ার মতো না। নিজের 5 মিনিটের বড় ভাইয়ের মান রাখলি না রে তুই। আয়েশা লজ্জায় হাঁসফাঁস করছে, মুখে কিছু বলতে পারছে না। উত্তর না পেয়ে সাবাস কিছু বলল না, কারণ ও বুঝতে পেরেছে আয়েশা লজ্জা পাচ্ছে। তবে ক্ষণকাল বাদে বলতে লাগলো, ওই গোমরামুখে বাড়ির স্যার বাবা হবে, এটা আমার হজম হচ্ছে না রে। আমার তো টেনশন হচ্ছে। এটা ভেবে যে আমার ভাগ্নে না বলেই ব্যাটার মতো হয়, হলে দেখা যাবে তোকে বলছে, এ মাম্মা, তুমি আমাকে খাওয়াতে দেরি করলে কেন? চলো তোমাকে ডিটেনশন রুমে নিয়ে গিয়ে শাস্তি দেই। আবার বলবে, এই মামু, তুমি আমার বউ খুঁজে রাখো নি কেন? চলো তোমাকে একটু শাস্তি দেই। এবার আয়েশা হেসে ফেলল, মুখে হাত দিয়ে চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। তা দেখে সাবাস বলল, হাসিস না, আমি কিন্তু সত্যি বলেছি, তোর কপালে দুঃখ আছে। চুপ থাক। বাই দ্য ওয়ে, কি চলছে বলতো? আয়েশা হতাশ শ্বাস ফেলে বলল, আমাকে নিয়ে টানাটানি। আমাদের বাড়ির আইনস্টাইনকে ফোন দিত, ও ছাড়া কেউ সমাধান করে দিতে পারবে না। আনাম দিনের বেলাতেই সন্ধ্যা তারা দেখছে। ও হঠাৎ বলে উঠল, আমি কি মরে গেছি? আমি এখন কোথায়? ওর ওপরে ক্যাঙ্গারুর মতো করে ঝেঁপে আসা ছেলেটা আর কেউ না, ওটা হলো হাসান ভিলার সবচেয়ে ভদ্র শান্তশিষ্ট ছেলে, শেখ তুষার খান। এতদিনের যে ছেলেটাকে সবাই চেনে এসেছে, তার সাথে এই তুষারের জন্য কোনো মিল নেই। ওই তুষার যতটা নম্র, এই তুষার ঠিক ততটাই হিংস্র। ও আনামের মুখে আর একটা ঘুষি মেরে বলল, আমার নাচকে বিরক্ত করার সাহস তোকে কে দিয়েছে? তোকে আজ মেরেই ফেলবো। বলেই ও এলোপাথারিভাবে ওকে ঘুষি মারতে লাগলো। হঠাৎ ওর ফোন বেজে ওঠায় তুষার থেমে গেল। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। ফোন রিসিভ করে গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ বল ভাই। ওপাশে সাবাস কিছু বলল। তা শুনে তুষার উচ্ছ্বাসিত হয়ে বলল, আসছি আসছি, 10 মিনিটের মধ্যেই আসছি আমি। তুষারের মুখে স্নিগ্ধ হাসি ছড়িয়ে পড়ল, কিন্তু আনাম আর ওর বন্ধুদের দিকে তাকাতেই সেটা হাওয়ায় মিলিয়ে গেল। আনামের বন্ধুরা ভয়ে চুপসে গেছে সেই শুরুর দিকে। তুষারের চোখে মুখে আবারও খ্যাপাটে ভাবটা চলে আসলো। ও হাত উঁচিয়ে শাসিয়ে শাসিয়ে বলল, আমার নাচের আশেপাশে কেউ যদি আসিস তাহলে তোদের কি অবস্থা হতে পারে সেটা ভাবতেও পারবি না। এটা তো জাস্ট ট্রেইলার ছিল। নাচের ওপর আমার নজর সর্বাবস্থায় থাকে, তাই কেউ যদি ওর ছায়াও মারায় সেটাও আমার অজানা থাকবে না। তাই সাবধান, আবারও বলছি সাবধান। তুষার গালে হাত দিয়ে সাজিদ আর বারিশের মাঝখানে বসে আছে। ওদের তর্ক থামানোর দায়ভার পড়েছে বেচারা তুষারের ওপর। সেই দুপুর থেকে ওদের তর্ক চলছে, কেউ কারোর থেকে কম না। তুষার 2 মিনিট চুপ করে থেকে কিছু একটা ভাবলো, অতঃপর হাত উঁচিয়ে বলল, এই থামুন আপনারা, আমি যা বলছি সেটা শুনুন। বারিশের সাজিদ কথা থামিয়ে একযোগে তুষারের দিকে তাকালো। তুষার শান্ত গলায় বলতে লাগলো, দুজনেই আয়েশা আপুকে নিজের কাছে রাখতে চানেই তো? হ্যাঁ। দুই জামাই শ্বশুর গাঢ় উচ্চারণে কথাটা বলল। তুষার সামান্য হেসে বলল, বেশ তাই হবে। প্রথম 5 মাস আয়েশা আপু স্যার, দুলাভাই আপনার কাছে থাকবে, আর বাকি 5 মাস আমাদের সাথে থাকবে। চাইলে এই সময়টা সুইচও করতে পারেন, মানে শেষ 5 মাসেও নিতে পারেন, আবার প্রথম 5 মাসেও নিতে পারেন, কিন্তু শুধু একটাই নিতে পারবেন। সবাই সম্মত হলো বলে মনে হলো। বারিশের সাজিদ চোখাচোখি করে নিজেদের মধ্যে বোঝাপড়া করে বলে উঠল। আমরা রাজি। তুষার বসা থেকে উঠে হাই তুলে বলতে লাগলো, যাক, প্রবলেম সলভ। এখন আমাকে খেতে দাও তো, প্রচুর ক্ষুধা লেগেছে। বর্ষা এগিয়ে এসে বলল, শুধু তুমি নয়, সবাই খেতে বসুন তো। এসেছেন থেকে শুধু ঝগড়াগুলোই পেট ভরে গেলেন। খাবার খাওয়া আর হলো কোথায়? সবাই খাবার টেবিলে গিয়ে বসলো। আয়েশা সকলকে খাবার পরিবেশন করতে চেয়েছিল, কিন্তু দুইজন পুরুষের অগ্নিদৃষ্টি দেখে আর সাহস দেখায়নি। চুপ করে বসে পড়েছে মায়ের আড়ালে। তুষার খাওয়ার পাশাপাশি আর চোখে একবার শাহনাজের দিকে তাকালো। শাহনাজ খুশিতে গদগদ হয়ে খাবার খাচ্ছে। ছোট্ট বাচ্চাদের খুব পছন্দ করে ও, তাই নিজের খুশি চেপে রাখতে পারছে না। তা দেখে তুষার মুচকি হাসলো। একটু পর ওকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, ভাবলি কম করে খাবার গিল, দিনে দিনে ফুটবল হয়ে যাচ্ছিস। ছোটবাবু এসে তোকে যখন ফুটবল বলবে তখন কেমন লাগবে? শাহনাজ মুখ ভেঙচি কেটে নিজের মতোই খেতে লাগলো, বলতে গেলে আরো বেশি বেশি খেতে লাগলো। তা দেখে তুষার অস্পষ্ট হাসলো। সবাই চলে গেছে কিছুক্ষণ আগে।
যদিও সাজিদ মেয়েকে 2 দিনের জন্য সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বারিশ নাছরবান্দার মতো কাট গলায় বলেছে, 5 মাস পর দেখা করুন বাবা। বর্ষা ঘুমন্ত বীরকে কোলে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। মেয়ে যাওয়ার পরপরই বেগম আবারও নিজের রুমে চলে গেলেন। এখন বারিশ ছাড়া আয়েশা একা। আয়েশা তো মাথা নিচু করে রেখেছে, আর বারিশ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হুট করে বর্ষা থেকে উঠে ও আয়েশাকে পাজা খোলা করে তুলে রুমের দিকে যেতে লাগলো। ঘটনার আকস্মিকতায় আয়েশা হতভম্ব কণ্ঠে বলল, আমাকে নামান বারিশ স্যার। বারিশ ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, কে স্যার শুনি? তুমি কি আমার ভার্সিটিতে পড়ো, নাকি আমার রুমে রাজত্ব করো, কোনটা? আয়েশা আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, তাই বারিশের বুকে মুখ লুকিয়ে রাখলো। তা দেখে বারিশ বাঁকা হেসে বলল, এই যে আমার ঠুনাঠুনির আম্মা যান, এভাবে লজ্জা পাবেন না। আমার ভালোবাসতে ইচ্ছে করে যে। আয়েশা বারিশের বুকে চিমটি দিয়ে বলল, অসভ্য লোক। বারিশ হাসতে লাগলো। আয়েশাকে বিছানায় বসিয়ে দিয়ে ও নিজেও বসে পড়ল। তারপর আয়েশার কপালে সময় নিয়ে চুমু খেয়ে বলল, আমার ঠুনাঠুনির খেয়াল রেখো আয়েশা। আয়েশা কপাল কুঁচকে বারিশকে নিজে থেকে সরিয়ে দিয়ে বলল, আমার বাচ্চা নাম এমন হবে না, বুঝেছেন? ওদের নাম এমন হবে যে কেউ শোনার সাথেই বলবে, ও বাবা গো, কি বড়লোক নাম। বারিশ চোখ সরু করে বইয়ের দিকে তাকিয়ে বলল, মানে তোমার মাথায় এত বাজে বাজে যুক্তিগুলো আসে কিভাবে বলো তো? আয়েশা তৎক্ষণাৎ জড়তাহীন কণ্ঠে বলল, কারণ আপনার মাথায় আমার ভাগের ভালো ভালো যুক্তিগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। বারিশ শান্ত চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। আয়েশার মাথায় হঠাৎ একটা বিষয় আসতে ও আচানক একটা কলম বারিশের গলায় ছুরির মতো করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তখন আপনি বাবার সামনে বলেছিলেন আমি আপনার জীবনের প্রথম বউ। তার মানে আপনার আরও বিয়ে করার ইচ্ছা আছে। দাঁড়ান, আমি আজ আপনার রগ কেটে সেই রগ দিয়ে আমার মাথার ব্যান্ড বানাবো, বিয়ালতোপ স্বামী। বারিশ অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, এটা আবার কখন বললাম যে আমি আরও বিয়ে করব? ছাত্রী হয়ে স্যারের সাথে এসব অনাচার করতে তোমার বুক কাঁপতো না? আর স্যার হয়ে ছাত্রীকে বিয়ে করতে আর তাকে নিজের বাচ্চার মা বানাতে আপনার লজ্জা করেনি? বেশ কিছু মাস কেটে গেছে, তাই সাজিদ গিয়ে নিজের মেয়েকে নিয়ে এসেছে। বারিশ বুকে পাথর চাপা রেখে পাঠিয়ে দিয়েছে নিজের জীবনের প্রথম বউকে। আজ স্বাধীন আর তোবাকে দাওয়াত করেছে সিনুরা। অনেক দিন থেকে ওদের সাথে দেখা হয় না কিনা, অবশ্য 4 দিন শুধু দেখা হয়নি ওদের, তাতেই মনে হচ্ছে যেন কত মাস থেকে দেখে না। স্বাধীন আর তোবা 4 তলার গেস্ট রুমে বিশ্রাম নিচ্ছে। তোবা স্বাধীনের বুকে মাথা রেখে বলতে লাগলো, আচ্ছা শুনুন, কাল আপনার দাঁতগুলো এত ঝকমক করছিল কেন বলুন তো? স্বাধীন আমতা আমতা করতে লাগলো। একটু পর গলা খাকারি দিয়ে বলল, কেন, আমি কি হাসতে পারি না? আমি সবাইকে প্রমাণ করে দিতে চাই যে বিবাহিত পুরুষরাও মন খুলে হাসতে পারে। স্বাধীনের বুকের কাছে কান গুঁজে দিয়ে তুবা ভ্রু কুঁচকে বলতে লাগলো, আমি জানি আপনি মিথ্যে বলছেন, কারণ আপনার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। স্বাধীন থতমত খেয়ে গেল। চটজলদি তুবাকে নিজের থেকে সরিয়ে ওকে সামনে বসিয়ে দিয়ে বলল, কি যে বলো সোনা, অমন কিছু না। তুবা বুকে 2 হাত গুজে গম্ভীর মুখে স্বাধীনের দিকে তাকিয়ে কাট গলায় বলল। বলুন ডাক্তার সাহেব। স্বাধীন হার মেনে নিল। বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল আর একটা নতুন বোন পেয়েছিলাম। তুবা কপাল কুঁচকে দীর্ঘ সময় এক দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকিয়ে থাকলো। কিছু বলল না, চুপ করে ওকে পাশ ফিরে বিছানায় শুয়ে পড়ল। এতে করে স্বাধীন বিচলিত হয়ে পড়ল। ও পিছন থেকে তুবাকে জড়িয়ে ধরে বলল, সোনা, ও সোনা, রাগ করছো? ঠিক আছে, আর কোনো মেয়ের সাথে বোন পাতাবো না, প্রমিস। তুবা তবুও চুপ থাকলো। স্বাধীন অনেকক্ষণ থেকে ওর মন ভোলানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ফলে স্বাধীন ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। এবারও অসহায় কণ্ঠে বলল, কি বলো, তোমার কথা বলছো না কেন? মাফ চাচ্ছি তো, আর কি করব বলো? তুবা এবার সোজা হয়ে বসে স্বাধীনের দিকে তাকিয়ে শুকনো হেসে বলল, আরে আমি রাগ করিনি, মনে মনে কিছু চিন্তা করছিলাম। কি চিন্তা সোনা? তুবা স্বাধীনের গালে হাত দিয়ে বলল, আমি যেমন রোগের কারণে দাদু হয়ে যাই, আপনিও তেমন চশমা পরা মানুষকে আপন না করে পারেন না। এটার জন্য জেলা সহ যুক্তিযুক্ত হবে না, বরং আমাদের সম্পর্ক টক্সিক হয়ে যেতে পারে। আর তাছাড়াও আমি তো জানি যে আপনি আমাকেই ভালোবাসেন। স্বাধীন স্বস্তির হাসি এসে তুবাকে জড়িয়ে ধরে বলল,
আমার বউটা কত বিবেচক, এজন্যই তোমাকে এতটা ভালোবাসি আমি। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পর স্বাধীন তোবাকে ছেড়ে দিয়ে ওর ঠোঁটে চুম্বন করতে লাগলো, কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হলো ফোনের কর্কশ আওয়াজে। দুইজনেই বিরক্তি চোখে ফোনের দিকে তাকালো, কিন্তু ফোনের স্ক্রিনে জলজল করা নামটা দেখতেই ওরা হম্বিতম্বি করে ফোন রিসিভ করলো। দুইজনেই হড়বড় করে বলে উঠল, হ্যাঁ মা, বলো। তোমাদের প্রতি আজ সন্তুষ্ট। কখন আসবে তোমরা? সামিনা বেগম মুচকি হেসে বললেন। বিকাল বা সন্ধ্যার দিকে। সামিনা বেগম আচ্ছা বলে ফোন কেটে দিলেন। তুবা আর স্বাধীনের হাত আর গলা কাঁপছে এখনো। ওরা জোরে জোরে শ্বাস নিয়ে নিজেদের স্বাভাবিক করলো, অতঃপর নিচে চলে গেল। আয়েশা বারিশের সাথে কথা বলা শেষে ড্রয়িং রুমে চলে গেল, গিয়ে তুবার পাশে বসলো। ওদের অন্যদিকে স্বাধীন বসে বসে মেহমেতের সাথে গল্প করছে। তুবা দুষ্টু হেসে বলল, কি রে আপু, স্যার দেখি তোকে ছাড়া এক দণ্ডও থাকতে পারে না। বাড়ির স্যারের এমন রূপ কখনো দেখবো, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারবো না। আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, ওটার কথা বাদ দে তো। মিনিটে মিনিটে ফোন দিয়ে আমাকে সবার সামনে লজ্জায় ফেলে দেয়। আবার যদি ফোন না ধরি তাহলে ডাইরেক্ট এখানে চলে আসে, যেটা আরও বেশি লজ্জার। মাঝে মাঝে মনে হয় এই বেটা ক্লাস থাকাকালীন সময়েও বলে, তোমরা থাকো, আমি একটু আমার বউয়ের সাথে কথা বলে আসি। তুবা সামান্য হেসে বলল। এটা ভালোবাসা রে। আয়েশা হঠাৎ লাজুক হেসে বলল, তা তো জানি, কিন্তু সবার সামনে কি আর সবসময় কথা বলতে ইচ্ছে করে বল? প্রতি সপ্তাহে সপ্তাহে এসে আমাকে দেখে যায়, তবু ওনার শখ মেটে না। ওদের কথার মাঝে হঠাৎ সদর দরজা দিয়ে সাবাস চলে আসলো, কিন্তু আজকের সাবাসকে ভীষণ অদ্ভুত আর অস্বাভাবিক লাগছে। রাগে ওর শ্যামলা মুখটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। ড্রয়িং রুমে বসে থাকা কোনো মানুষকে তোয়াক্কা না করে ধূপধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল। সবাই অবাক দৃষ্টিতে ওর গমনপথের দিকে তাকিয়ে থাকলো। সিনু চিন্তিত মুখে সাবাসের রুমের সামনে চলে আসলো। ছেলের এমন রূপ ওর কাছে ভালো ঠেকছে না। নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে, নয়তো সাবাস এত সহজে রেগে যাওয়ার ছেলেই না। সিনু বড় করে একটা শ্বাস নিয়ে দরজায় টোকা দিতে যাবে, তার আগেই দেখলো দরজা আলতো করে খুলে রাখা। ও আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকতেই হতভম্ব হয়ে গেল। পুরো রুম অন্ধকার। ও ধীর পায়ে ব্যালকনির পর্দাটা সরিয়ে দিয়ে যাওয়ার সময় বুঝতে পারল ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পর্দাটা সরিয়ে দেওয়ার সাথেই সূর্যের আলো এসে রুমটা আলোকিত করে দিয়ে গেল। সেই আলোয় সাবাসের উদ্ভ্রান্তের ন্যায় মুখ আর রক্তাক্ত হাত দেখে সিনু আটকে উঠল। ও দ্রুত গতিতে ছেলের সামনে গিয়ে বসে উত্তেজিত হয়ে বলে উঠল, কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার বাবা? বাবা, আমার সোনা বাবা, কি হয়েছে? সাবাস অস্থির চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মাম্মা, একটা জিনিস চাই, দেবে? সিনু তৎক্ষণাৎ বলে উঠল, কি চাই বলো, যা চাবে তাই এনে দেব তোমাকে। তার আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দিই, দাঁড়াও। সিনু ফার্স্ট এড বক্স এনে সাবাসের হাত ব্যান্ডেজ করে দিতে দিতে কাঁদতে কাঁদতে বলল, একদম বাবার মতো হয়েছো। অতিরিক্ত রেগে গেলে উনিও নিজেকে কষ্ট দিতেন এভাবে। হঠাৎ সিনুর মাথায় কিছু একটা আসতেই ও ছেলের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি কাউকে ভালোবাসো সাবাস? সাবাস মায়ের হাত ধরে বলল, মাম্মা, নীরকে এনে দিবে? রয়মা খালামণি আর নাভিন মামু কি তাদের মেয়েটাকে আমাকে দিবে না? যদি না দিতে চায়, একটু বুঝিয়ে সুঝিয়ে এনে দিবে আমাকে। সিনু এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে ওর আকুতি ভরা কণ্ঠে বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনল। তুবা আর আয়েশা ব্যতীত সকলেই সরকার বাড়ির দিকে রওনা হয়েছে। আয়েশা তো সাবাস নীরকে বিয়ে করতে চায় এইটা শুনে অল্পের জন্য হার্ট অ্যাটাক করেনি। ও যাওয়ার জন্য এক পায়ে খাড়া ছিল, কিন্তু প্রেগনেন্ট হওয়ায় ওর দুই ঠ্যাং হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওকে সবাই রেখে গেছে, আর আয়েশার খেয়াল রাখার জন্য রেখে গেছে তুবাকে। রায়মা আর নাভিন সিনুর থেকে প্রস্তাবটা শুনে থম মেরে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। মাঝে মাঝে শুধু সকলের শ্বাস প্রশ্বাসের আওয়াজ আসছে। ক্ষণকালপাতে নাভিন নীরবতা ভেঙে বলে উঠল, এটা কি বলেন শিনু? সিনু ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলল, কেন নাবিন ভাইয়া, আমার ছেলেকে কি আপনার পছন্দ না? নাভিন গম্ভীর গলায় বলল, পছন্দ তো বটে, কিন্তু নাভিনের কথা টেনে নিয়ে রায়মা বলে উঠল, কিন্তু এত সুন্দর একটা ভাবনা তোর মাথায় এসেছে, এটাই আমি হজম করতে পারছি না। তোর মাথা থেকে এত ভালো কিছু বের হওয়ার তো কথা নয়। যা ফেরত যা,
প্রস্তাবটা আমরা নিয়ে যাচ্ছি, তোকে আমি জিততে দিব না। সিনু বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি ছেলের মা, ভুলে যাস না। আমার দাপট বেশি, তাই আমি যা বলবো তাই হবে। আমাদের নীর মামুনিকে নিয়ে আয়। অত সহজ না। এই প্রস্তাবটা আমি আর প্রফেসর সাহেব তোর বাসায় নিয়ে যাব। তার আগে বিয়ে হচ্ছে না সিনু। ওরা এভাবে মশকরা করতে লাগলো। ওইদিকে শাহনাজ আহম্মক হয়ে সবার মাঝে বসে আছে। ও বিড়বিড় করে মাথা চুলকে বলতে লাগলো, সাবাস ভাইয়ার সাথে নীর, এটা কিভাবে সম্ভব? নীরকে তো তুষার ভাই পছন্দ করে, আর নীরও তো মনে হয় কিছুটা পছন্দ করে। তাহলে তুষার ভাই 32 পাটি দাঁত বের করে হাসছে কেন? কি হচ্ছে এসব? শাহনাজ মনে হচ্ছে অন্য কোনো গ্রহে চলে গেল। ওর ছোট্ট মাথায় এত এত প্রশ্ন নিতে পারছে না। ও দ্বিধান্বিত চোখে হতভম্ব হয়ে সবার দিকে তাকাচ্ছে। তুষার ওর দিকে এগিয়ে এসে বলল, এই ভাবলি, সমস্যা কি তোর? মাথার তার ছিঁড়েছে? আমাদের বংশের বড় ভাইয়ের বিয়ে হতে চলেছে, আর তুই হা করে আছিস আহাম্মক। আমার কি করা উচিত? প্রশান্ত মহাসাগরে গিয়ে ঝাঁপ দিয়ে আয় যা। কথাটা বলে তুষার এগিয়ে গিয়ে তানিয়ার সাথে কিছু কথা বলতে লাগলো। এত কিছুর মাঝে শাহবাসের চোখে মুখে কোনো খুশির ছটা নেই। ওর মুখটা ইস্পাতের মতো কঠিন হয়ে আছে। ও হয়তো এমন কিছু জানে যেটা সম্পর্কে এখানে উপস্থিত হাসি খুশি মানুষগুলোর কোনো ধারণা নেই। বিয়ে করবে না মানে? এই পাগল হয়েছো? রায়মার কর্কশ কণ্ঠে বলা কথাটা শুনে নীর কেঁপে উঠল, কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ঠিক শুনেছ মাম্মা, আমি বিয়ে করব না। সাবাস ভাইয়াকে আমি বিয়ে করব, এটা অসম্ভব ব্যাপার। কেন অসম্ভব? কারণ বলো আমাকে। আমি চাই না। এটাই কি একটা কারণ না মাম্মা? কেন জেদ করছো আমার সাথে? রায়মা রেগে কিছু বলতে যাবে তার আগে সাবাস রুমে প্রবেশ করে বলল, রায়মা খালামণি, নিকির সাথে আমি একলা কিছুক্ষণ কথা বলতে চাই। রায়মা এক পলক মেয়ের দিকে তাকালো আর এক পলক সাবাসের দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রায়মার বলা কথাটা শুনে ড্রয়িং রুমে বসা প্রতিটা মানুষ দুশ্চিন্তায় ফেটে পড়ল। সাবাসান্নের ব্যালকনিতে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। শান্ত নীরের মুখও আজ সাবাসের ন্যায় গম্ভীর হয়ে আছে। কয়েক মিনিট নীরবতার পর সাবাস ফাঁপা শ্বাস ফেলে বলল, দেখ নাকি, আমি তোর গায়ে থতে দিব না, আর না তোকে তুলে আছাড় মারবো। তাই প্লিজ মুখ যেমন বিড়ালের পাছের মতো করে রাখিস না। বিশেষ কর তোকে ভীষণ টাইনি টাইনি লাগছে। আকাশে পাখা মেলে এক ঝাঁক পাখি উড়ে গেল যে যার গন্তব্যে। সেই দিকে এক পলক তাকিয়ে সাবাস পুনরায় নীরের দিকে তাকিয়ে বলল, নিকি, দেখ, আমি জানি তুই ঠিক কী কারণে আমাকে বিয়ে করতে রাজি হচ্ছিস না, তাই লুকানোর চেষ্টা করে কোনো লাভ নেই। নীর চমকে উঠে সাবাসের দিকে তাকালো, ইতস্তত করে বলতে লাগলো, কোকো কি জানেন আপনি? সাবাস শান্ত চোখে ঘাবড়ে যাওয়া নীরের দিকে তাকিয়ে কাঠ হেসে বলল, যেটা সবার থেকে লুকানোর সর্বোচ্চ চেষ্টা করছিস তুই। নীর ক্ষণকাল চুপ থেকে জোরে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ জানেন তো। কি করবেন আপনি? অবশ্য জেনে ভালোই করেছেন। এখন নিশ্চয়ই আপনি আর আমাকে বিয়ে করতে চাইবেন না, রাইট? কেন চাইবো না? আমি তোকে বিয়ে করব। নীর ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, আজব তো, আপনি কি আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছেন সাবাস ভাইয়া? আমি তোর ভাই না? হ্যাঁ সেটাই। আর না, আপনি আমার স্বামী হবেন। আমি আপনাকে বিয়ে করব না। নিকি, তুই ভুল করছিস। ভুল মানুষকে ভালোবেসেছিস। ও তোকে পাওয়ার যোগ্য নয়। ওই ছেলে তোর জন্য পারফেক্ট না। নীর এবার নিজের শান্তশিষ্ট স্বভাব থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন এক রূপে এসে অত্যন্ত কর্কশ্বরে বলে উঠল, ও তার মানে আপনি যোগ্য? এই দুনিয়ায় আপনি ছাড়া সব ছেলেই খারাপ? আপনি একমাত্র পারফেক্ট? আমি ভালোর জন্য বলছি, কথা শোন। কেন শুনবো? আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? আমি কাকে বিয়ে করব কাকে করব না সেটা কি আপনি বলে দেবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? সাবাস অবিচল চোখে নীরের নিরতিশয় ক্রুদ্ধ মুখটার দিকে তাকিয়ে আছে। একটু চুপ থেকেও আস্তে করে বলল, দেখ নিকি, ভুল করছিস। তোর এখনো সবকিছু বোঝার বয়স হয়নি। নীর মাথা চেপে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করে চিল্লিয়ে বলতে লাগলো, আপনি আমাকে নিক্কি বলা বন্ধ করবেন। আমার নাম নিকিতা নীর, ওকে? কোনো নিক্কি না। আর আমার ভালো মন্দ বোঝার জন্য বাবা মাম্মা আছে। আপনার নাক গলানোর কোনো দরকার নেই। সাবাস শান্ত, খুব শান্ত। আজ যেন ওদের স্বভাব একে অপরের বিপরীত অবস্থান ধারণ করেছে। সাবাসের দৃষ্টি নীরের দিকেই নিবদ্ধ। ও অত্যন্ত শান্ত স্বরে বলে উঠল,